সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সংসদ কিংবা রাজনীতির মাঠ, আলোচনায় দুর্নীতি। প্রতিদিনই গণমাধ্যমে বেরিয়ে আসছে নতুন নতুন খবর। সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানও শেষ পর্যায়ে চলছে মামলার প্রস্তুতি। মতিউরের ছাগলকাণ্ড বুধবার উঠে সংসদে। দুদক, গণমাধ্যম ও রাজনীতিবিদরা মতিউরকে চিহ্নিত করতে না পারলেও পেরেছে বোবা প্রাণী ছাগল, এমন আক্ষেপ সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিমের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দুর্নীতির পাঁচ ফোড়ন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ATU তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ১.৫ বছর পর আবারও বেগম জিয়ার মুক্তির দাবি নিয়ে মাঠে নামছে বিএনপি। ২৯শে জুন নয়াপল্টনে সমাবেশের ডাক। ক্ষমতা হারানোর ভয়ে বন্দী করে রাখার অভিযোগ মির্জা ফখরুলের। কারো সঙ্গে যুদ্ধ নয়, আক্রান্ত হলে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে। SSF এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন, নিরাপত্তা কড়াকড়িতে যেন জনবিচ্ছিন্ন না হই। আনার হত্যার বাকি দুই আসামি ফয়সাল ও মুস্তাফিজ সীতাকুণ্ড থেকে গ্রেফতার। ভারত থেকে ফিরে মন্দিরে ছিল আত্মগোপনে। এবার ঝিনাইদহের পুকুরে গ্যাস বাবুকে নিয়ে অভিযান। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম দুর্নীতির পাঁচ ফোড়ন। দুর্নীতির অভিযোগে বেশ কয়েকটি ঘটনায় অনুসন্ধান চলছে। তার মধ্যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অনুসন্ধান প্রায় শেষ বলে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আজকে জানিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও NBR-এর মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। দুর্নীতি দমন কমিশন কাজ করছে। গণমাধ্যমগুলোতে লাগাতার রিপোর্ট হচ্ছে। এ নিয়ে পাল্টাপাল্টি আওয়ামী লীগ, বিএনপি, রাজনৈতিক দলের নেতারা যেরকম কথা বলছেন, পাশাপাশি রাজনীতিতে বেগম জিয়ার মুক্তি, বেগম জিয়ার কারাগারে থাকা ইত্যাদি প্রসঙ্গ নিয়েও কথা আছে। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় আলোচনা করব। মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। দুর্নীতির প্রসঙ্গটা যদি প্রথমে আনি, ব্যাপারটি হচ্ছে, ধরুন প্রায় তো মাসখানেক হতে চলল বেনজির আহমেদের ইস্যুটা সামনে এসেছে। এপ্রিল ধরেন আপনি 31শে মার্চ থেকে শুরু করে, তাহলে আরো বেশি, প্রায় 2 মাস মতো হতে চললো। তো এতদিন ধরে যেটি ব্যাপারটি ছিল, গণমাধ্যমে একের পর এক রিপোর্ট আসছিল বিভিন্ন ইস্যুতে, অবৈধ সম্পত্তি অর্জন ইত্যাদি নানা ক্ষেত্রে। দুদক সবশেষ আজকে 2টি তারিখ ছিল দুদকে হাজির হওয়ার, 2টি তারিখে তিনি উপস্থিত হননি। দুদক আজকে সবশেষ জানিয়েছে যে অনুসন্ধান তাদের প্রায় শেষ, এখন তারা মামলার প্রস্তুতি নিচ্ছে। এটি একটি দিক। আবার আরেকটি দিক হচ্ছে মতিউর রহমানের বিষয় আশয় নিয়েও গণমাধ্যম খুবই সরব, এটি নিয়ে অনুসন্ধান চলছে। কিন্তু এই জায়গাতে আবার রাজনৈতিক পাল্টাপাল্টিও চলছে। কে কখন কাকে প্রশ্রয় দিয়েছে, কে কখন কাকে প্রশ্রয় দেয়নি, কে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, কে ছিল না, ইত্যাদি প্রসঙ্গ আসছে। তো সব কিছু মিলিয়ে ধরুন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, এই প্রশ্নগুলো আওয়ামী লীগকে শুনতে হবে, বা এই ইস্যুতে আওয়ামী লীগকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে সেটাকে অযৌক্তিক বলা যাবে না। এটি যেরকম একটি দিক। আবার আরেকটি দিক হচ্ছে, আওয়ামী লীগ নেতারা বলছেন যে যার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে অভিযোগ করছে দুর্নীতি দমন কমিশন, স্বাধীন কমিশন, তারা তাদের মতো করে কাজ করছে। আওয়ামী লীগ বা সরকারের এখানে বলার কিছু নেই, কিছু বলছেও না। তো এই জায়গাতে আওয়ামী লীগ ধন্যবাদ পেতে পারে, এটি আবার আওয়ামী লীগ নেতারা বলছেন। তো দুটি বিষয় নিলে আপনার বিশ্লেষণ কি? দেখেন, আমি না এখানে রাজনীতিটাকে আনতে চাই না। জি, কারণ রাজনীতি আনলে কি হবে, মানে মূল ফোকাসটাই কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে, মূল ফোকাসটাই আপনার সরে যাবে। দরকার নাই তো। ধরেন এটা আওয়ামী লীগ আমলে, যেহেতু আওয়ামী লীগ আমলে সে আইজিপি হয়েছেন, আওয়ামী লীগ আমলে র্যাবের প্রধান হয়েছেন, অনেক কিছু আওয়ামী লীগ আমলে হয়েছেন। তো হয়েছেন, সেই জন্য তো আওয়ামী লীগ কি খুব আনন্দিত? আওয়ামী লীগ আনন্দিত না। তো এটা নিয়ে আপনি ওনার চেয়ে আওয়ামী লীগকে বেশি দায় দেওয়ার যে মানে মানসিকতাটা, এটা আমি মনে করি অপ্রয়োজনীয়। এটা করলে আপনি প্রকৃত অপরাধীকে ধরতে পারবেন না। কিন্তু আমার কথা হলো কি, যে এই অপরাধটা যারা করেছে, উনি আইজিপি ছিলেন, আইজিপি থাকা অবস্থায়, র্যাবের প্রধান থাকা অবস্থায় উনি কাজগুলি করেছেন। এটা যে সম্পূর্ণভাবে ব্যক্তিগত অপরাধ তা কিন্তু আমি মনে করি না। কারণ ওই উর্দিটা পরিত উনি কাজটা করেছেন, এবং ওই কাজটা যখন উনি করেছেন তখন উনি একা একা করেছেন, আমি তাও মনে করি না। এই ধরনের অপকর্ম একা একা করা যায় না ভাই, এর মধ্যে অনেকেও থাকে। তো যারা থাকে তাদেরকে ধরা হোক, আস্তে আস্তে ধরা হবে। আমি মনে করি যে লেজ যখন ধরা গেছে, আস্তে আস্তে অনেক কিছু আসবে। তো আমি বরঞ্চ আমি ওই দিকটাতে বেশি ফোকাস দেওয়ার পক্ষপাতী। কারণ দুর্নীতির বিরুদ্ধে এখন একটা ধরেন, আচ্ছা দেন গত 15 বছরে অথবা গত এর আগে
এই সময়গুলোতে কিন্তু এইভাবে দুর্নীতির বিরুদ্ধে এতটা আমরা কিন্তু সোচ্চার দেখিনি। অনেক কিছু হয়েছে, শুরু হয়েছে, কিন্তু থেমে গেছে মাঝখানে, যে কোনো কারণে হোক থেমে গেছে। আমি ওই আলোচনাও যাচ্ছি না, কেন ওটা গেলে আমার কোনো লাভ নাই। আমি কিন্তু লাভটা খুঁজতেছি। আমার লাভটা কি? আমি চাচ্ছি একটা দুর্নীতিমুক্ত দেশ হোক। দেশের প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, অথবা যতগুলি মানে রাজনৈতিক অঙ্গন বলেন, এই জায়গাগুলো দুর্নীতিমুক্ত হোক, এটা আমার প্রত্যাশা। এইটার স্বার্থে আমি মনে করি যে দুর্নীতিটা উঠছে ওটা নিয়ে আলোচনা করি। আপনি যদি আশেপাশে হাত পা ছড়াই দেন না, তো ওনারা কিছুই করতে পারবেন না। এটা এখন আপনি অনেকে বলে যে না, দেখতে হবে কারা প্রশ্রয় দিয়েছে। আচ্ছা ভাই, সবই আসবে। বিচার যখন উঠবে, বিচারে যখন কিছু যাবে, বিচার তো হয়নি, এখনো হয়নি, আদালতে যাবে, বিচার শুরুই হয়নি, আদালতে যাক। ওই সমস্ত প্রশ্ন তো আদালতে বিচারও কি করবে? যখন কেউ একটা খুন করে, সেই খুনের সহযোগিতা কে করে না করে, এটা তো আদালত তো জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা তো করে, দুই পক্ষ থাকে, ওই আলোচনা তখন হবে। ওইগুলো নিয়ে এখনই রাজনীতি করা শুরু করতে পারে। আমি মনে করি এটার কোনো, এটা হলো জানেন কি, আমাদের পলিটিক্স আসলে এখন হয়ে গেছে এরকমই, যে পরস্পরকে দোষারোপের পলিটিক্স। দোষারোপ করে তো কোনো লাভ নাই। জনগণ কিন্তু পছন্দ করে না ভাই। জনগণ জানতে চায় আপনি তার জন্য কি করছেন, তার জন্য কি ভাবছেন, তার সমস্যা নিরসনের জন্য আপনি নিজে কিছু করছেন কিনা, অথবা অন্যদের কাছ থেকে আদায় করার চেষ্টা করছেন কিনা, জনগণ এটা জানতে চায়। ওই দোষারোপ করে যে ও খারাপ, সে খারাপ, আমি তার চেয়ে কম খারাপ, এইগুলি শুনে ভাই কোনো লাভ নাই। কাজে আমি মনে করি দুর্নীতি প্রসঙ্গটা উঠছে, কতগুলি বিখ্যাত হলো বলে আপনার কতগুলি গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে উঠছে। এই ব্যক্তিগুলি এটা ধারাবাহিকতার জন্য থেমে না যায়, এই হলো আমার বক্তব্য। সুভাষ দা, থেমে না যায়, এটি হচ্ছে মাসুদ কামাল ভাইয়ের চাওয়া, মনে হয় এটি সবারই চাওয়া। কিন্তু পাশাপাশি মাসুদ কামাল ব্যক্তি বলছে রাজনীতি হোক, এটি নিয়ে এটিও তিনি চান না, বা মাসুদ কামাল ভাই মনে করছেন যে জনগণ এগুলো পছন্দ করে না। কিন্তু তারপরেও রাজনীতি কিন্তু হচ্ছে, রাজনীতি হচ্ছে কেন বলছি আমি, প্রতিদিনই দুটি রাজনৈতিক দল আমাদের, কিংবা আরও অন্যান্য রাজনৈতিক দলও, যেসব দলের নেতারাই কোনো না কোনো সভা সমাবেশ কিংবা সেমিনারে যাচ্ছেন, এই ইস্যুগুলো নিয়ে পরস্পরকে দোষারোপ করছেন। এখন এই দোষারোপের জায়গা থেকে বের হতে পারবো কি? আর দোষারোপ কিংবা পাল্টাপাল্টি এমন কোনো ইস্যু নেই বাংলাদেশে যেটি নিয়ে পাল্টাপাল্টি হয় না। আজকে এই ইস্যু যেটি নিয়ে আমরা এখন কথা বলছি, এটি নিয়ে দোষারোপ হচ্ছে, অন্য আরেকটি ইস্যু আছে সেটি নিয়েও দোষারোপ। দোষারোপ থেকে বের হবো কবে? এটা তো বাঙালির চিরন্তন বৈশিষ্ট্য। রাজনীতির এই বৈশিষ্ট্যটা আরেকটু বেশি নাকি? তা তো বেশি, জি। এবং নীরশ্রী চৌধুরী তো সেজন্য লিখেছিলেন আত্মঘাতী বাঙালি। আমাদের তো সংকটগুলো আমাদের রক্তে রয়ে গেছে। আর মাসুদ কামাল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে যে কয়জন লোকের কথাবার্তা মানুষজন শোনে, তার মধ্যে তিনি অন্যতম। আর আমিও মন দিয়ে শুনি। আমার মন দিয়ে শুনতে হয় যে কোন জায়গায় মাসুদ কামাল ভাইকে একটু ঘায়েল করা যায়। সব সময় তো এই প্রবণতা থাকে না। আমি একটু অন্যভাবে বলি, বাংলাদেশের প্রথম যে বৈমানিক, তিনি মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, আলমগীর সাত্তার। এবং আপনার টেবিলে বীর প্রতীক, আপনার টেবিলে বেশ কয়েকবার তিনি এসেছেন নানান আলোচনায়। তা আলমগীর সাত্তারের এক বইতে পড়েছি, বঙ্গবন্ধু খুব ছোটোবেলায়, 60-এর দশকের, তার ছোটোবেলায় আলমগীর সাত্তারের বঙ্গবন্ধু তাদের বাড়িতে কয়েকবার গিয়েছেন। তখন আলমগীর সাত্তার ক্লাস 6-7-এ পড়েন। তা বঙ্গবন্ধু হঠাৎ করে তাসগুলো নিয়ে তাকে একটা তাসের খেলা দেখিয়েছেন, জাদুর মতন। সে প্রলুব্ধ হয়ে গেছে। এবার তাকে ধরেছে যে আমাকে একটা খেলা শিখিয়ে দিতে হবে, আমি ছাড়ছি না। এক পর্যায়ে বঙ্গবন্ধু বললেন যে আসলে তো জাদু বলতে কিছু নাই রে, আমি যখন তোর সাথে কথা বলছিলাম তুই আমার কথার প্রতি এত ঝুঁকেছিলি, অন্যদিকে তাকাসনি। আমি চোখ বন্ধ করতে বলছি, চোখ বন্ধ করেছিস, খুলতে বলছিস, খুলেছিস। এর মাঝখানে আমি তার সরিয়ে ফেলেছি। এটাই হচ্ছে তোদের জাদু। চুপ করে আছে আলমগীর সাত্তার, আর কি বলবে, ছোট ছেলে। তখন বঙ্গবন্ধু তাকে নাকি জিজ্ঞেস করেছিলেন এখন কি শিখলি, তার সাথে উত্তর আর কি দেবে। তখন আলমগীর সাত্তারে বঙ্গবন্ধু বলেছিলেন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবি না। তা আমরা আসলে অনেক সময় চোখ বন্ধ করে অনেককে বিশ্বাস করে ফেলি। রাষ্ট্র ব্যবস্থাপনায় দেখছি, এবং যার এত সুনাম, যার এত নানান ধরনের তার বীরত্ব আমরা গত কয়েক বছর যাবৎ দেখেছি, দেখা গেল যে সবটাই ফাঁকা।
এটা যদি হয়ে থাকে এবং সত্যাসত্য বিচার করার পরে যখন এটা প্রমাণিত হয়, তাহলে তো আবার প্রমাণিত হলো আলমগীর সত্তারের সেই উদ্ধৃতি, বঙ্গবন্ধু তাকে বলেছিলেন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবে না। আসলে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। যাক, অন্য প্রসঙ্গে আমি চলে গিয়েছিলাম। বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে প্রতি বর্গ কিলোমিটারে 1119 জন মানুষ বসবাস করে, আর রাজধানী ঢাকাতে প্রায় 2156 জন লোক বসবাস করে। আপনি যদি হিসাব করে দেখেন, ভারতে এত বড় রাষ্ট্র প্রতি বর্গ কিলোমিটারে 382 জন বসবাস করে, চীন প্রতি বর্গ 400 জন বসবাস করে। বাংলাদেশের যদি অবস্থান দেখেন, বিশ্বের জনসংখ্যায় 8ম এবং আয়তনে 94তম, এবং তারপর অনেক ভালো ভালো সূচকে বাংলাদেশের অবস্থান 1 থেকে 10-এর মধ্যে। আমাদের এই অগ্রযাত্রা মাথায় রেখে আমাদেরকে অনেক শক্ত অবস্থানে থাকতে হবে। আমরা যেভাবে এগোচ্ছি তরতর করে, এগোনো কেউ থামাতে পারবে না। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশে অনেক সরকার ক্ষমতায় এসেছে এবং সামরিক শাসকদের কথা তো আমি তো বাদই দিলাম, প্রত্যক্ষ পরোক্ষভাবে সামরিক শাসকরা যা করেছে সেটা তো একটা ভয়ঙ্কর ইতিহাস। এবং কেউ আসলে এরকমভাবে শক্ত হাতে ধরতে পারেনি। যে মাসুদ কামাল ভাই কিন্তু উপকরণের একেবারে তার বাক্য নিহিত শব্দগুলোর মধ্যে কিন্তু স্বীকার করে নিয়েছে। কেননা যেটা শুরু হয়েছে সেটা উনি বলছেন যেটা থামবার নয়, আসলেই থামবার নয়। এবং এই শক্ত হাতে মোকাবেলা করতে পারলে দেখবেন আর কেউ সাহস পাবে না। একটা আজকে কিংবা গতকালকে দৈনিক বণিক বার্তায় আমাদের কাছে পরিচিত RM দেবনাথ নামে অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, তিনি গুরুত্বপূর্ণ একটা লেখা লিখেছেন। সেই লেখায় প্রতি সপ্তাহে বণিক বার্তায় তার এবারের লেখার যে অদ্ভুত একটা জিনিস তিনি এনেছেন, এই যে কালো টাকার গন্তব্যস্থল যে সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র, সুশাসন নির্ভর রাষ্ট্র, সেই দেশগুলোকে আমরা কেন ছেড়ে দিই। তিনি বলছেন যে আমাদের কালো টাকা যাচ্ছে তো ওখানেই, ওরা তো কিছু বলছে না, ওরা কেন বলবে না? কারণ ওদের কাছে তো যাচ্ছে। সুইজারল্যান্ড আপনি যদি হিসাব করে দেখেন, সেই দেশে তো সুশাসন গণতান্ত্রিক রাষ্ট্র। আপনি যদি নিউজিল্যান্ড, তারপরে এই সমস্ত দেশ, সুইডেন হিসাব করেন, তারা তো 1 থেকে 10-এর মধ্যে ওপরের দিকে, যেখানে দুর্নীতিমুক্ত বলা হয়। TIBর প্রতি বছর যে দুর্নীতি মুক্ত দেশের তালিকা দেয়, তার প্রথমে কিন্তু নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন এগুলো থাকে। তারা যে অপরের কালো টাকা যে সংরক্ষণ করছে, ব্যবসা করছে, এই ব্যাপারে তো আমাদের গুণীজনরা কথা বলেন না। আপনিও তো কালো টাকাকে সাদা করার সুযোগ দিচ্ছেন আপনার বাজেটে। হ্যাঁ, সে আলোচনা থাকবে। আমি তো আলোচনা, এটা তো প্রতিনিয়ত হচ্ছে। আমি নতুন করে রমণী মোহন দেবনাথের কথাটা এখানে উদ্ধৃত করলাম, RM দেবনাথের। কারণটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের এত কিছুর পরেও বাংলাদেশের যে প্রবৃদ্ধির অগ্রযাত্রা, এবং বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন জাতীয় সংসদে আওয়ামী লীগের নেতারা যে ভাষায় কথা বলেছেন, অনেক সময় রেডিওতে শুনলে মনে হবে যেন বিরোধী দলের নেতারা কথা বলছে কিনা। তার মানে কি, তার শক্ত অবস্থানে নিয়েছে। এই শক্ত অবস্থানটা যে আওয়ামী লীগ নিতে পারে, এটাই হচ্ছে আওয়ামী লীগের বৈশিষ্ট্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ দাদা। তাজ ভাই, আপনাকে শুনতে চাই। ধরুন, আলোচনা এখন পর্যন্ত যতটুকু হয়েছে, আপনি বিভিন্ন বিষয়ে দেখলাম নোট নিচ্ছিলেন, নিশ্চয়ই আপনার বলার কিছু আছে, আপনি বলবেন সেটি। আমার শুধু একটা প্রশ্ন ছোট আপনার কাছে। ধরুন, যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত অনুসন্ধান চলছে, বিচার পর্যায়ে তো একজনেরটাও যায়নি, এখন পর্যন্ত অনুসন্ধান চলছে, গণমাধ্যমে লাগাতার রিপোর্ট হচ্ছে, পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে কি আবার এখানে মানে একটা স্রোতের মতো করে কাউকে কাউকে নাম দিয়ে দেওয়া, কাউকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করার চেষ্টা করা, এরকম একটা প্রবণতাকে এখন দেখা যাচ্ছে কিনা, মানে একেবারেই বাছবিচারহীনভাবে? ধন্যবাদ আপনাকে এবং আমার 2 আলোচক বিজ্ঞ সুভাষ দা এবং মাসুদ কামাল ভাই। সময় টিভির দর্শক, দেশ বিদেশে যারা আছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমার মনে হয় না বাছবিচার ছাড়া কোনো রিপোর্ট এখানে হয়েছে। লাস্ট রিপোর্ট না, আমি বলছি যে মানে কথাবার্তা বা নানান কিছুতেই। কারণ আপনার যাকে দিয়ে প্রথম শুরু হয়েছে বেনজির আহমেদ, ওনাকে যদি প্রথম শেষ করি, তারপরে সেকেন্ডটাতে যাই। কে সেই বেনজির আহমেদ? বাংলাদেশের পুলিশের 52 বছরের ইতিহাসের এক নাগারে এতগুলো পোস্ট কোনো পুলিশ অফিসার বাংলাদেশে করে নাই। বেনজির আহমেদ যেটা করেছেন, ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক, আপনার লাস্ট IGP। আমি গুলশানের ছোট্ট একটা জায়গায় থাকি, আজাদ মসজিদে নামাজ পড়তে যেতাম। বেনজির সাহেব যখন মুভ করতেন, তখন মনে হতো
যে আইদার মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি মুভ করছেন, এত পুলিশ ডিপ্লয় করা থাকতো, জিজ্ঞাসা করতাম কী ঘটনা, ড্রাইভারে বলে স্যার বেনজি স্যার আসছে। এটা কি একটা পুলিশ অফিসারের জন্য, একটা আইজিপির জন্য এত পুলিশ, ডিএমপি কমিশনের জন্য এত পুলিশের প্রয়োজন? তখন আমরা কোথায় ছিলাম? নাম্বার 1। নাম্বার 2, বেনজির আহমেদ একজন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় একটা রাজনৈতিক দল আছে, সেই দলের লোক বলে কি বেনজির আহমেদের এতগুলো ছাড় দেওয়া হয়েছে আগে? বেনজির আহমেদ দলের লোক, সেটা আপনি কিভাবে বলছেন? বেনজির আহমেদ তো নিজেই বক্তব্যে বলে গিয়েছেন, আমার মা, আমার দেশ, আমার দেশ, আমাদের দেশ পড়লে ভালো হইতো, রক্ষা করার জন্য যতটুকু করার আড্ডি গুড্ডি ভেঙ্গে বাইরে বিটে ঢুকাই দিব। বলেন নাই? বলেছেন তো, রেকর্ডটা আছে আপনার আমার কাছে। সেই বেনজির আহমেদ এখন ধরা হয়েছে, যেটা আমাদের দুই অভিজ্ঞ আলোচক বললেন। হ্যাঁ, সরকার ধরে নাই, মিডিয়াই ধরেছে, মিডিয়াই রিপোর্ট করেছে। এই মিডিয়ার দ্বারাই কিন্তু এই জাতি জানতে পেরেছে। সেই মিডিয়াকে আবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে চিঠির ভাষাটা দিয়েছেন, সেটা তো আমার একটা অবজেকশন আছে ব্যক্তি, একজন ছোট্ট রাজনৈতিক কর্মী হিসেবে। ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গটা। পৃথিবীর কোনো দেশে পুলিশ প্রশাসন থেকে কোনো মিডিয়াকে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। এই সাংবাদিকদেরকে ডেকে নিয়ে কিন্তু এই ডিএমপি কমিশনটায় বলা হয়েছিল আপনারা এই রিপোর্টটা করতে হিসাব করে করবেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি টেলিভিশন টক শোতে জাতির সামনে, কোনো সংবাদপত্রকে কন্ট্রোল করার পৃথিবীর কোনো দেশে, গণতান্ত্রিক দেশে নাই। আমেরিকার মতো দেশে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশনে ফ্রিডম অফ স্পিচ, প্রেস, মিডিয়া অ্যান্ড রিলিজিয়াস, এটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আমেরিকায় করে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প CNN একজন রিপোর্টারকে তার আইডি অ্যাফিলিয়েটেড কার্ড ক্যান্সেল করে দিয়েছিল, সে সুপ্রিম কোর্ট আমেরিকার তাকে আবার রিইনস্টেট করে দিয়েছে। সেই জায়গায় আপনারা বলেন যে অতিরঞ্জিত রিপোর্ট করা হচ্ছে, মিডিয়া যাকে ইচ্ছা তাকে করা হচ্ছে, তত্ত্ব সূত্র ছাড়া সূত্র কিন্তু পুলিশ চাইতে পারে না আপনাদেরকে, জানেন এটা আপনি? এটা আমাদের বাংলাদেশের সংবিধানের সাথে অ্যালাউ করে না। আপনাদেরকে প্রেস কাউন্সিলে কোনো যদি কিছু বলার থাকে, জার্নালিস্ট আছেন, আপনারা প্রেস কাউন্সিলে কমপ্লেন করতে পারেন। প্রেস কাউন্সিলরটা যদি আপনারা স্যাটিসফাইড না হন, তেন আদালতে যেতে পারেন। আদালতের কাছে সাংবাদিক প্রতিষ্ঠান, চ্যানেল সবাই বাধ্যবাধকতা আছে সূত্র দেওয়ার জন্য, সেখানে দিতে হবে। সেখানে না করে আপনারা থ্রেড দিয়ে চিঠি দিলেন, এটা কোন একটা ব্যক্তিরে আপনারা আফুল করতে যাচ্ছেন কেন? বলেন না আপনার এই প্রতিষ্ঠান, এই পুলিশ বাহিনীর একজন লোক যদি কিছু করে থাকে, তাইলে এই পুলিশ বাহিনীর দায়িত্ব নেবে না? এই দায়িত্ব নেওয়া আমরা নাই, কারো দায়িত্ব আমরা নিচ্ছি না, ব্যক্তির দায়িত্ব কোনো সংস্থা নিতে পারে না। এটা বললে তো দেশের মানুষ খুব পছন্দ করতো যে না, পুলিশরা তো এটা সাপোর্ট দিচ্ছে না। আপনি সাপোর্ট দিয়ে যদি যা ইচ্ছে তা করবেন, এটা হবে না। হ্যাঁ, আমি সরকারের, আমার মাসুদ কামাল ভাই ব্যক্তিগত সূত্র ধরে বলি, সরকার থেকে যেন এটাকে বাধা দেওয়া হচ্ছে না, রিপোর্ট করা হচ্ছে, সংস্থা হাত দিচ্ছে, এটা দেশের জন্য ভালো, এটা গণতন্ত্রের জন্য ভালো, রাজনীতির জন্য ভালো। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে, আর কাউকে দেই আর না দেই। এই সুযোগটা দেওয়ার কারণে মিডিয়া আরও রিপোর্ট করতে পারছে। মানে এই রাজনীতিবিদদের উপরে চলে গিয়ে আমলারা দেশকে কন্ট্রোল করে নিয়ে, দেশকে কন্ট্রোল করে রাজনীতিবিদ, তাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে দেয়। সেই জায়গায় যদি আপনার কোনো ঝামেলা হয়ে যায়, তখন আমলারা আশকারা পান, এমন আশকারা পান, এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মুভমেন্টের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি পুলিশ অফিসাররা নেওয়া শুরু করে দেন। জি, আপনার মাসুদ কামাল ভাই, চিঠির প্রসঙ্গটা যেটা আমাদের তাজ ভাই আনলেন, চিঠির প্রসঙ্গটা আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তো এটি নিয়ে অনেক কথা এরই মধ্যে হয়েছে। এই যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতিটি দিয়েছিল, এর পাল্টা বিবৃতি আবার BFUজে কিংবা আমাদের ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকেও দেওয়া হয়েছে। এবং এরপর আবার ঢাকা মহানগর পুলিশের এখনকার যিনি কমিশনার, তার উদ্যোগে সাংবাদিক নেতাদেরকে নিয়ে ডেকে একটু কথাবার্তা হয়েছে। ধরুন, চিঠি বা বিবৃতি, পাল্টা বিবৃতি, এর মোটামুটি একটা সমঝোতা বলি বা ধরেন এইটার মধ্যে একটা ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকুক, সেটা দূর হয়েছে। কিন্তু এই বেসিক কোশ্চেনটা কিন্তু এরপরেও থেকেই যায়, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চিঠিটা দিতে পারে কিনা, বা দেওয়াটা আসলে ঠিক হয়েছিল কিনা। এখন দিলেন, দিয়ে পরে আবার আপনি পাল্টা চিঠি আসার পরে ডেকে এক ধরনের আলাপ আলোচনা করলেন, সেটি তো ভিন্ন বিষয়। কিন্তু প্রথম কথা হচ্ছে দেওয়াটা আসলে শিষ্টাচারের মধ্যেই পড়ে কিনা। দিতে পারবে না কেন? দিতে পারে, অনেক কিছু করতে পারে, করার পর তারপরে তাকে তার মানে ফল ভোগ করতে হয়। এখন ওনারা দিয়েছেন, দিতে পারে, করতে পারে, কিন্তু দেওয়ার পরে যখন আপনি আবার ডাকছেন, বসছেন, তার মানে হচ্ছে আপনি জিনিসটাকে নিজেরটাকে স্ট্যান্ড করছেন না। তার মানে তো আপনি প্রকারান্তরে নিজেরটাকেই এক ধরনের স্বীকার করে নিচ্ছেন যে আমার উচিত হয়নি দেওয়াটা। স্বীকার করাটা অন্যায় না। তারা যদি মনে করেন নিজেদের ভুলটা বুঝতে পারে যদি স্বীকার করে নেয়, এক ধরনের সারেন্ডার করে, তারা চিঠিটা প্রত্যাহার করতে পারলে সবচেয়ে ভালো হতো। তারা অতটুকু তো যায় নাই, তারা এভাবে ম্যানেজ করার চেষ্টা করেছে।
তো ম্যানেজ করার চেষ্টা, এটাও আমি খারাপ মনে করি না, তারা যে চিঠিটা দিয়েছিল এটা কেন দিয়েছিল দেখেন, এখানে দু তিনটা জিনিস, কিন্তু দু তিনটা জিনিস কিরকম সম্ভাব্য কারণগুলো আমরা হাইপোথেটিক্যালি ভাবি। একটা হতে পারে যে দুইজন লোক সম্পর্কে মিডিয়াতে লেখা হয়েছিল, সেই দুইজন লোক একসময় তাদের বস ছিল, তাদের সঙ্গে তাদের খুবই ভালো সম্পর্ক ছিল, ওয়ার্কিং একটা ভালো রিলেশন ছিল। তো সেই সম্পর্কের কারণে হতে পারে। কারণ এটা আমি বললাম কেন, ওই মতিউর রহমানও দেখলাম গতকালকে নাকি তার সঙ্গে যারা কাজ করছে তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, ওটা নিয়ে আবার নিউজ দেখলাম একটা, ওইখানে উনি বলেছেন যে তোমরা আমার পক্ষে দাঁড়াও। তো এটা হয়, কিন্তু একসঙ্গে অনেকদিন কাজ করলে পরে এক ধরনের আন্তরিক, এক ধরনের আত্মিক বন্ধন তো তারা ফিল করে, সেটার আলোকেও হতে পারে। আবার তাদের মধ্যে একটা ভীতিও কাজ করতে পারে, যে যেভাবে সাংবাদিকরা সমানে একটার পর একটা বের করতেছে, এরপরে না জানি আবার কাঠটা আসে, কখন আবার আমার পালা আসে, হতেই পারে এ ধরনের একটা আতঙ্ক তাদের মধ্যে কাজ করতে পারে। তো এখন ঠিক কোন কারণে চিঠিতে, আবার এমনও হতে পারে সবসময় তো তারা এই ধরনের ধমক টমক দেয়, আকার ইঙ্গিতে ধমক দেয়, দিয়ে কাজও হয়, ভাবছে এবারও হবে, ওই পুরনো অভ্যাসের কারণেও হতে পারে। যে কারণেই হোক এটা হয়েছে, এবং ওটার ফল যা হবার তাও তারা টের পেয়েছে। ফল তো তাদের পক্ষে যায়নি, আলটিমেটলি যায়নি, মনে করেন দেশে বিদেশে সব জায়গায় যায়নি। তো এটা হয়েছে, আমি আশা করেছিলাম, দেখেন একটা জিনিস কি, সাংবাদিকরা না হয় তাদের কোনো, তারা যদি মনে করে যে তাদের কোনো বর্তমান অথবা সাবেক কোনো কর্মকর্তার ব্যাপারে সাংবাদিকরা ঢালাওভাবে কিছু বলছে, এটা নিয়ে তাদের মন খারাপ হয়েছে, তারা সেটা প্রকাশ করছে, হতে পারে। তাহলে তারা আসলে কি চায়? তারা কি ওই দুইজন তিনজন ব্যক্তির ভাবমূর্তিকে ধরে রাখতে চায়, নাকি তারা পুরো আপনার তাদের যে পেশা তাদের ভাবমূর্তি ধরে রাখতে চায়? চিঠির প্রেক্ষিতে তো মনে হয় দুই তিনজনের ভাবমূর্তি ধরে রাখতে চায়। আচ্ছা, এটা যদি আপনার মনে হয়, হ্যাঁ আমার মনে হয়, আপনার মনে হয়, আমি আপনি তো সাংবাদিক, আমি আপনার খারাপ লোক, আমাদের মনে হতেই পারে ওনারা মানে সমাজের গুরুত্বপূর্ণ লোক, ওনাদের মনে হয় নাই, তাও হতে পারে। কিন্তু এখন আমার কথা হলো কি, আমি মনে করি কি যে ওই পুরো জিনিসটাই তো তার বাহিনীর ভাবমূর্তির প্রশ্ন। যখন আমার একটা আঙুলে যদি ঘা হয়, দুর্গন্ধ ছড়ায়, আমি কি এই আঙুলটার জন্য পুরো হাতটাকে দুর্গন্ধ করবো না, আঙুলটা কেটে ফেলে দেবো? এটাই তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো ওনারা কেন এই দায়িত্বটা সবার নিজের কাছে নিতে গেলেন, এটা আমি বুঝতে পারি না এখন পর্যন্ত, আমার বুদ্ধি কুলায় না। আচ্ছা, আপনি ওগুলি সব বাদ দেন, ওগুলি কোনটাই প্রমাণিত হয় না, এটা আমি বুঝলাম। সর্বশেষ যেটা উদ্ঘাটিত হলো বেনজির সাহেবের পাসপোর্ট নিয়ে, আপনি বলেন ভাই, একজন আইজিপি, উনি বেসরকারি চাকরিজীবী হিসাবে পাসপোর্ট নিয়েছেন, এবং এটা নিয়ে তারা আপত্তি করেছে, আবার উনি ধমক দিয়েছেন, চাপ প্রয়োগ করেছেন, করে তারা পাসপোর্টটা, এইটাকে ওনারা কিভাবে ডিফেন্ড করবেন? এই কাজটাকে উনি ঠিক করছেন। আমি খুশি হইতাম যদি অ্যাসোসিয়েশন বলতেন যে বেনজির সাহেব এই কাজটা, আমাদের একজন সাবেক সদস্য এই কাজটা করে আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছেন, যদি বলতো আমি কিন্তু খুব খুশি হইতাম। তত তারা বলে নাই, এবং না বলার মাধ্যমে ওনারা কিন্তু ওনাদের যে সংস্থা মানে গোষ্ঠীগত যে সততা তার প্রমাণ কিন্তু দিতে পারেন নাই। যে এটা খুব কাঁচা কাজ হয়ে গেছে, তাদের এই বিবৃতিটা খুবই কাঁচা কাজ হয়ে গেছে, কেউ তো তাদের পক্ষে নাই, কেউ না, আমি একজন লোককে দেখি নাই যে বলছে যে ওই বিবৃতিটা ঠিক ছিল, কেউ বলছে আমি দেখি নাই ভাই। তাহলে এটা কাঁচা কাজ না, এবং ওনারা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওই অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা লোক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা স্বাক্ষর করেছেন তারাও গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরকম কাঁচা কাজ যারা করেন তারা আবার গুরুত্বপূর্ণ পদে থাকেন, এটাও তো আবার ভয়ের ব্যাপার। তো এখন সব মিলে এটা কিভাবে কি হবে আমি জানি না, কিন্তু ওনারা যা করার তা করে ফেলেছেন। জি, ওখান থেকে ব্যাক করা কঠিন এখন। জি, আপনাকে ধন্যবাদ। সুভাষ দা, আপনি এর আগের আলোচনায় বলছিলেন যে বাংলাদেশের যে অগ্রগতি এটা আর কেউ থামিয়ে রাখতে পারবে না, এটাই তো সবার প্রত্যাশা, এবং অগ্রগতির জায়গাগুলো চিহ্নিত, অনেক সূচকের কথা আপনি বলছিলেন যে জায়গাগুলোতে আমাদের আছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এর মধ্যেও এই দুর্নীতির জায়গাটা, এখন ধরুন আপনার আমার সক্ষমতা এক জিনিস, আর আপনার আমার সক্ষমতাকে আপনার আমার মধ্য থেকেই কেউ অনৈতিকভাবে কোনো শক্তি প্রয়োগ করে অনৈতিকভাবে কোনো ধরনের নিজস্ব সুবিধা অর্জনের জন্য, যেটাকে আমরা দুর্নীতি বলি, করা। তো এই জায়গাটা আমাদের একেবারেই নিয়ন্ত্রণ না, নির্মূল না করতে পারলে আমাদের অগ্রগতি থামাতে পারবে না। আমরা যতই বলি না কেন, আসলে তো আমাদের অগ্রগতির ধারাটাই ধীর হয়ে থাকবে কিনা।
আমি আপনার একটা মহাভারতের গল্প বলি। জি। অর্জুনের চরিত্র সম্বন্ধে আমাদের কম বেশি ধারণা আছে। হুম। কর্ণ ওই যুদ্ধ চলাকালীন সময়ে সে রথ থেকে ছিটকে পড়েছিল, কিংবা রথের চাকা মাটিতে ডেবে গিয়েছিল। তখন কর্ণ মাটিতে নেমে এসেছিল, নেমে এসে চাকা তুলবার চেষ্টা করছে। এই সুযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিলেন যে তুমি ওকে বাণ নিক্ষেপ করো। নির্দেশ পাওয়ার সাথে সাথে অর্জুন বারবার বাণ নিক্ষেপ করে তাকে মৃত্যুর মুখে ফেলে দিল। মৃত্যুর পূর্ব মুহূর্তে কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে এই তুমি করুণাময়, এই তুমি ভগবান, যে তুমি একজন নিরস্ত্র ব্যক্তিকে হত্যা করার জন্য তুমি নির্দেশ দাও। তখন শ্রীকৃষ্ণ বলছিলেন যে এই পৃথিবীতে যে যত কর্ম করবে তার কর্মফল সেভাবেই ভোগ করবে। তোমার এই ন্যায়বোধ এবং ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? যখন অর্জুন পুত্র অভিমন্যু চক্রব্যূহের মধ্যে আটকে পড়েছিল এবং তোমরা অনেকজন মিলে তাকে হত্যা করেছিলে, তার মধ্যে তুমিও ছিলে। অতএব তুমি কর্মফল এড়াতে পারবে না। আপনি যে যাই বলেন না কেন, ধর্ম অর্থে বলেন, যে কারণে বলেন না কেন, আপনি কর্মফল এড়াতে পারবেন না। এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা, এই র্যাব, পুলিশ, সেনাবাহিনী, তারা আমাদের জন্য যে সমস্ত কাজ করেছে, ঝুঁকি নিয়েছে, বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত করার জন্য যে জীবনের ঝুঁকি নিয়ে সামনের দিকে এগিয়েছে, এটা অতুলনীয় এবং তারা আসলেই বীর। কিন্তু এই যে কেউ কেউ এর থেকে ছিটকে যেয়ে তার নিজের মনোবাসনা পূর্ণ করবার চেষ্টা করে, এটা কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু করতে পারে না। শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী তো সংবাদ সম্মেলনে বলছেন, এত দুর্নীতি করে, সম্পদ অর্জন করে যদি পালিয়ে যেতে হয় তাহলে আর থাকলো নাকি? বাস্তবতা চাই। দেখুন তো, এরা কেউ কেউ পৃথিবীর কোনো দেশে যে কোনো মানুষের সামনে, বাঙালিদের সামনে তারা কি ঘুরে ফিরে থাকতে পারবে? অতএব কর্মফল কিন্তু ভয়ঙ্কর। আর আমি যে কথা বলছি, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বিন্দুমাত্র প্রশ্রয় দেয়নি, সরকার বিন্দুমাত্র প্রশ্রয় দেয়নি। এটিও তাজুর রহমান, জাতীয় পার্টির নেতা, একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনিও বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনারকে এক্ষেত্রে অবশ্যই সাধুবাদ দেওয়ার প্রয়োজন। এখানেই কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। দাদা, আমাদের সাধুবাদ দেওয়া প্রয়োজন, সেটি হচ্ছে তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কথা বলছেন। তো সরকার মানে তো শুধুমাত্র প্রধানমন্ত্রী না, একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে, তাজভাই বলছিলেন যে গণমাধ্যমই বিষয়গুলো তুলে এনেছে। এখন ব্যাপার হচ্ছে, গণমাধ্যম তুলে এনেছে, তুলে আনার পরে দুদক কাজ করতে শুরু করেছে। স্বাধীন কমিশন দুদকের ব্যাপারে বা রিপোর্টিং এর ব্যাপারে সরকার কোনো ধরনের কোনো মন্তব্য করেনি। একটু হালকাভাবেই বলি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আশ্রয় দেয়নি। 1988 সালে বেনজির সাহেব পুলিশে যোগ দিয়েছেন, 2020 সালে উনি অবসরে গিয়েছেন। এর মধ্যে বড় পদে যে কয় বছর ছিলেন, 2016 থেকে উনি, বা আরো আগে 16 থেকে উনি র্যাবের মহাপরিচালক, উনি ডিএমপির কমিশনার, পুলিশের আইজিপি। তো এত কাজ করলেন উনি, এত এত সম্পদ গড়লেন, সেই খবরগুলো রিটায়ারমেন্টের পরে বের হয়েছে। এর আগে কি সরকারের কোনো দফতর কেউ কি জানতোই না? না, এই প্রশ্ন তো সবাই করছে। আপনি জাতীয় সংসদের আওয়ামী লীগের বড় বড় নেতারা বল করছেন না? আমি তো বললাম, আলমগীর সাত্তারের মতন তোকে সেই কথা তো উদ্ধৃতি দিয়ে বললাম যে আমাদের চোখ বন্ধ করে কাউরে বিশ্বাস করা ঠিক নয়। এবং সেটা আমরা কিন্তু এই ফল হাতে হাতে পাচ্ছি। এখন আমাদের আসলে বোধোদয় ঘটছে কিনা, কিংবা আমরা এই ব্যাপারে শক্ত অবস্থানে আছে কিনা? অবশ্যই শক্ত অবস্থানে আছে। আপনি সব সাংবাদিককে কাবু করতে পারবেন, হয়তো দু একজনকে কাবু করতে পারবেন, লাভের লোভ দু একজন দেখতে পারে, সার্বিকভাবে কিন্তু সবাই দেখবে না। এখন সব সাংবাদিক যে সঠিক সব সময় হচ্ছে সেটাও আবার ঠিক নয়। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেব্রিকেটেড কন্টেন্ট বিশ্বব্যাপী ভয়ঙ্কর খেলার মধ্যে রয়েছে। তাই এই জায়গায় রেখে আপনি যখন একজন গুরুত্বপূর্ণ সম্পাদক হিসেবে বলেন 11-11 সময় তাকে যা বলা হতো তিনি তাই মানতেন, মধ্য কথা তো তাই, তাহলে তিনি সাহসী সম্পাদক হলেন কি করে? আবার তিনি আবার বলছেন যে তার সম্বন্ধে তথ্য আমরা পেয়েছি কিন্তু আমরা সংবাদ প্রকাশ করতে পারিনি। আপনি প্রায়শই সংবাদ প্রকাশ করছেন, বঙ্গবন্ধু কন্যার কার্যক্রম নিয়ে বিভিন্ন রকম আলোচনা করছেন, নানা রকম দুর্নীতির তথ্য উপস্থাপন করছেন।
আপনি এটা করতে পারলেন না, তাহলে আপনি সাহসী সম্পাদক হলেন কি? এই প্রসঙ্গে নিশ্চয়ই আমি মাসুদ কামাল সাহসী সম্পাদক হলেন। এই প্রসঙ্গে আমি জানি, পয়েন্ট আমি মনে রাখার জন্য বলে রাখলাম। আমি এই যে এই বিষয়গুলো আপনি সর্বশেষ যেটা উস্কানিমূলক উস্কানি মিশ্রিত যে প্রশ্নটি আমাকে করলেন, তা আমি ওটাকে খুব ভালোভাবে নিয়েছি। আমার কথা খুব পরিষ্কার যে আওয়ামী লীগ 2014 সালে 2018 সালে যে নির্বাচনী ইশতেহার দিয়েছিল, আপনি 18 ইশতেহার যদি পড়ে দেখেন, দুর্নীতি প্রসঙ্গে স্পষ্ট ছিল দুর্নীতি একটি আদি ব্যাধি এবং এই আদি ব্যাধি মোকাবেলা করা একা সরকারের পক্ষে সম্ভব নয়, একটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। জনমত গঠন একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমার ধারণা আমরা এবার একটা এত খারাপ সংবাদের মধ্যে একটা সুসংবাদ পেয়েছি, জনমত গঠনে বাংলাদেশ কিন্তু অনেকখানি এগিয়ে গেছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এই জায়গাটাতে এই নির্বাচনী ইশতেহারের কথা সুভাষদা বলছিলেন, ধরুন 18 ইলেকশনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল এটা, এবং আমরা দেখেছিলাম 2019 সালের সেপ্টেম্বর থেকে দুর্নীতির বিরুদ্ধে একটা জোরালো অভিযান শুরু হয়েছিল। তো পরবর্তীতে এটি নিয়ে আবার প্রশ্ন উঠেছিল যে মাঝারি মানের নেতাদেরকে ধরা হচ্ছে, মাঝপথে কেন থেমে গেছে ইত্যাদি। তো সেই প্রসঙ্গে আবার আওয়ামী লীগের বক্তব্য ছিল যে 2020 সালে যখন করোনা চলে এলো পৃথিবীতে, অনেক জায়গাতে তো আমাদের স্থবিরতা এসেছিল। এখন কে বড় কে ছোট সেটি নয়, বিষয় হচ্ছে দুর্নীতির সঙ্গে জড়িত কেউ থাকলে তাকে ধরা বেড়েছিল আওয়ামী লীগের বক্তব্য। এরপরে আবার এই 24-এর নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরোধী কথা ছিল, আওয়ামী লীগ এখন এটি নিয়ে কাজ করছে। অর্থাৎ সুভাষদা যদি বলতে চাইছেন আওয়ামী লীগ এই জায়গাতে আজকে শুধু নয় বরাবরই সোচ্চার, আপনি কি বলবেন? বাংলাদেশ এবং এই সাবকন্টিনেন্টে একটা ইজি ক্যারেক্টার অ্যাসোসিয়েশন ছিল পলিটিশিয়ানদের। সব করাপশন পলিটিশিয়ানরা করে, সব ক্যানজাম পলিটিশিয়ানরা করে, সব ঝামেলা পলিটিশিয়ানরা করে। বাংলাদেশের সেই ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে এখন অন্যদিকে চলে গেছে। গত গভর্নমেন্টের গত টার্মের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর মোমেন সাহেব, তো উনি প্রেসের সাথে সামনে বলেছিলেন বেগমপাড়া নিয়ে একটা বক্তব্য, রেকর্ড আছে এখনো। উনি বলেছিলেন যে বেগমপাড়ার যে তথ্য এসেছে আমার কাছে, সেই তথ্য অনুযায়ী 70% এটাতে বাড়ি করেছেন আমলারা, বাকি 20% বিজনেসম্যান আর 10% চুনাপুটি যারা আছেন পলিটিশিয়ান কি করেছেন জানি না। এখন সেই জায়গা থেকে ট্রেন্ড হয় টাকাটা কিন্তু সব কামাচ্ছেন আমলারা। কেন কামাচ্ছেন? আমলার কর্তারা যখন অতি শক্তিশালী হয়ে ওঠেন, তার পিছনে কিন্তু লাইনটা লম্বা হয়ে যায়। এই বেনজিরকে তুষামুদ করার জন্য তাদের আমলাদের মধ্যে, পুলিশ প্রশাসনের মধ্যে কি পরিমাণ লোক ছিল সেটা আপনি আমি জানি। এই টকশোতে তো আপনার আমার 10 বছর হয়ে গেল, কি পরিমাণ লোক ছিল তার পিছনে। কারণ সে সবচেয়ে পাওয়ারফুল লোক, যা চায় তাই করছে। সিনিয়র সচিবের স্ট্যাটাস এনজয় করেছেন, লেফটেন্যান্ট জেনারেল পদে 3 স্টার জেনারেল পদে এনজয় করে গেছেন উনি, আইজিপি। উনি নট অনলি দ্যাট হি ডিজায়ার টু বি আপনার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী উনি জেনারেল র্যাঙ্কে নিতে চাচ্ছিলেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রী র্যাঙ্কই দেয়, উনি এটা হতে দেন নাই। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট উনি জেনারেলে চলে যেতে চাচ্ছিলেন একই ইকুইভ্যালেন্ট স্ট্যাটাসটা হওয়ার জন্য, পোস্ট স্ট্যাটাস। এত উচ্চবিলাসী ছিলেন, অফিসারও ভালো ছিলেন, ভালো কাজও করেছেন। কিন্তু আপনি যখন করবেন আপনারটা, আপনি যেটা করে গেছেন, যেটা করার কথা না, সেটাই আলোচনা করব। যদি এখনও আদালতে প্রমাণ না হওয়ার পর্যন্ত বিরুদ্ধে এতটুকু বলা আমার নাই। কিন্তু মিডিয়ার কাজ হলো ডেমোক্রেসির জন্য আপনারা যারা আছেন, আমার ডানে 2 জন বসা আছেন, আমি নিজে একটা পত্রিকা 10 বছর ছিলাম, একটা পত্রিকার সাথে জড়িত। আমার পত্রিকা আপনার ডেমোক্রেসির প্রথম যে 3টা আছে, সুশাসনের জন্য একটা গভর্নমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ালি অ্যান্ড দি পার্লামেন্ট, অ্যাক্টিভ পার্লামেন্ট, অ্যান্ড তারপরে 4th যিনি বলেন সেটা হলো জার্নালিস্ট, মিডিয়া, 4th পিলার অফ দি ডেমোক্রেসি। সেই জায়গাটাতে আপনি শক্তিশালী জায়গায় যদি ঠিকমতো রাখেন, এখন যেভাবে রিপোর্টটা করছেন যারা সাংবাদিকরা, ধন্যবাদ দেই আমার দেশে যারা আছেন, তাই বলে সবাই 100 ভালো না। ইয়েলো জার্নালিজম বাদ দিয়ে রিয়েল জার্নালিজম যদি করা হয়, যেখানে ফ্যাক্ট ফাইন্ডিং করা হয়, ধরা হয়, এটা তুলে ধরলে জাতীয় উপকৃত হবে, সরকার উপকৃত হবে। দ্বিতীয়টা আমাদের এখানে মিসিং যেটা আছে, আপনাকে আমি শেষ করে দিয়ে দিই, আপনি দিবেন আমার বিজ্ঞ দিয়ে আলোক হচ্ছে, বাংলাদেশের কিন্তু পার্লামেন্টে শক্তিশালী অপোজিশন নাই। শক্তিশালী অপোজিশন হলো পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য ভেরি ইম্পর্টেন্ট। এইখানে আমার তাজ ভাই শক্তিশালী অপোজিশন নেই, আপনি যদি বলছেন শক্তিশালী বলতে আপনি কি বুঝাচ্ছেন? যে সদস্য সংখ্যা বড় হলে শক্তিশালী, নাকি আপনার ভূমিকা রাখার জায়গা থেকে? অবশ্যই পার্লামেন্টে আপনি কাউন্টিং করেন কি দিয়ে, 300 মেম্বার পার্লামেন্ট, সদস্য সংখ্যা দিয়ে। যখন 151 হয়ে যাবে বাংলাদেশে, তখন আপনি সরকার গঠন করবেন। এটাই সদস্য সংখ্যা দিয়ে হয়। ভারতে নির্বাচন হয়ে গিয়েছে। এইখানে আমার একটা কথা আছে, আপনি যদি এবারের সংসদে হয়তো আপনারা অপোজিশনে আছেন, আপনারা তো আছেন আমরা 3বারই আছি, গত 3বার ধরে, কিন্তু এবারে আপনাদের গত 3বারের এবারের সদস্য সংখ্যা সবচেয়ে কম। কিন্তু ব্যাপারটি হচ্ছে গত 3বার ধরে যখন আপনারা আছেন 14, 18 এবং 24, 3বার ধরেই আপনাদেরকে শক্তিশালী হিসাবে কেউই ধরছে না।
তো এবার তো সদস্য কম, আগের দুইবার তো এত কম ছিল না, 14তে অনেক বেশি ছিল, 18তে একটু কমেছে, এখন আরো কমেছে। কম্পেয়ার টু পার্লামেন্টের মেম্বারশিপ নিয়ে হ্যাঁ। কখনোই আমরা কোনো বড় ছিলাম না। না না 300 পার্লামেন্টে আমি আপনাকে বলি আপনারা বড় ছিল, কিন্তু গত 3 সংসদের মধ্যে এবারে তো আপনাদের কম, কিন্তু যখন বেশি ছিল আগেও যা ছিল 300 মেম্বার পার্লামেন্টের পার্লামেন্টের মধ্যে আমরা 35 জন ছিলাম। হ্যাঁ আপনার 442 পার্লামেন্ট মেম্বারের মধ্যে যদি 236 জন অপোজিশন পার্লামেন্ট কম্বাইন হয়, সেই পার্লামেন্টে বিজেপির মোদি সাহেব নড়াচড়া করে একটা ডট ক্ষমাও চেঞ্জ করার ক্ষমতা রাখবে না। এখানে এবার কথা আছে, আপনারা না, দশম আমি শেষ সংসদে করতে দেন। 35 আমারটা করতে বলতে দেন, তারপরে নালে লাইন ছেড়ে দিব। জি। আমার পার্লামেন্টে আপনার 151 জন হলে 300-র মাঝে আপনি সরকার গঠন করবেন। Right. সেই পার্লামেন্টে যদি 288 জন বা 85 হয়ে যায় সরকার, জি। বাকি বিরোধী দল হয়, এই পার্লামেন্টে আগের পার্লামেন্টে আমরা কতজন ছিলাম? আচ্ছা ওই আলাপ বাদ দিলাম, আপনি যেটা বলছেন বাদ সেটা দিবেন বললাম। কেমনে? না না বাদ দিলাম আমি, শক্তিশালী বিরোধী দল কেমনে করবেন? তাহলে আমি একটু সময় কমের জন্য বাদ দিই, তাহলে আমি একটু বলি। সেটা হচ্ছে দশম সংসদ থেকে তো আপনারা 14 দশম সংসদ থেকে তো আপনারা প্রধান বিরোধী দল। তো এই নবম সংসদে আপনি বলছিলেন যে 35, নবম সংসদে বিএনপি 30 জন নিয়ে প্রধান বিরোধী দল ছিল, এটা গেল। এই গেল একাদশ সংসদে আপনাদের সংখ্যাটা মনে হয় 26 ছিল, মহিলা সহ মিলে। হ্যাঁ মহিলা সহ 26 ছিল। 22 ছিলাম আমরা। বিএনপি ছিল 7 জন, তারা মেইন অপোজিশন পার্টিও ছিল না। তো তারপরও বিএনপি 7 জন যেরকম ভাইব্রেটিং ছিল, আপনারা 26 জন কি সেরকম ছিলেন? না, আমাদের 26 জন ছিলেন না, এটা আপনার সাথে একমত। কিন্তু তার মধ্যে থেকে অনেকগুলা পার্লামেন্ট মেম্বার ছিল যারা পার্লামেন্টে প্রতিটা বিলের উপরে আলোচনা করত, আলোচনার সুযোগও দেওয়া হয়তো। কিন্তু একটা জিনিস সেখানে মিসিং, সেটা আপনাকে, আপনি তো এক্সাইটেড নিলেন, আর এক সাইডটা বললেন না। ওই পার্লামেন্টে যখন বিরোধিতা করা হতো, তখন ট্রেজারি বেঞ্চ থেকে কিন্তু মন্ত্রী মহোদয়, এই মন্ত্রী মহোদয় বর্তমানে এখনো আছেন, জ্বালানি মন্ত্রী, এরকমও বলেছেন যে মূর্খ পাবে বিরোধী দলের নেতারা, এই শব্দটাও বলা হয়েছে। আপনাকে পার্লামেন্টে যখন অপোজিশন বক্তব্য আপনার বিরুদ্ধে দিবে, বিরোধী দলের কাজই হলো সরকারের ভুলগুলা তুলে ধরা। সরকারের এমপিরা সরকারের তো প্রশংসা করবেই, সরকারের বিরোধিতা করবে না। পার্লামেন্টে অপোজিশন শক্তিশালী হওয়া মানে হলো এই পার্লামেন্টে শক্তিশালী হবে, মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারবেন ওনার মন্ত্রীরা কি করছেন, ওনার আমলারা কি করছেন। আমরা সেই জায়গায়, আমি আপনাকে বলতে চাচ্ছি, আমরা পিছনে আছি। এটাতে যদি পার্লামেন্টে ব্যালেন্স হয়, এখনো বিরোধী দল, আমাদের মহাসচিব প্রতিদিন বক্তব্য দিচ্ছেন, আমাদের দলের চেয়ারম্যানও কিন্তু পার্লামেন্টের বোধহয় অপোজিশন লিডারের কিন্তু প্রাইম মিনিস্টারের আগে একটা বক্তব্য দিতে হয়, সবসময় দাঁড়িয়ে বক্তব্য দেওয়া ব্রিটিশ পার্লামেন্টরা হয়, যেটা আমাদের এখানে নাই। আমাদের চেষ্টা করে যাচ্ছেন বলার জন্য, কিন্তু পার্লামেন্টের মেম্বারশিপ নাই, ভালো বক্তা নাই, ভালো পার্লামেন্টারি নাই, বক্তব্য কে রাখবে? এখন নাই যে কেন, এই নাইয়ের দায়িত্ব নিশ্চয়ই আওয়ামী লীগ নেবে না। না, এখন 62%, এক সেকেন্ডে দাঁড়িয়ে দিচ্ছি। আপনার স্বতন্ত্র হলো 21% পার্লামেন্টে, আপনার আওয়ামী লীগের স্বতন্ত্র। তো এখন আপনি কি করে আনবেন আওয়ামী লীগ স্বতন্ত্র করে যদি নিয়ে আসে? আওয়ামী লীগের স্বতন্ত্রকে জনগণ ভোট দিলে কি করবেন? পাল্টা কথা হতে আসবে। মাসুদ কামাল ভাই, সুভাষদা যে প্রসঙ্গটা বলছিলেন, একজন সম্পাদকের দুটি প্রসঙ্গের উদাহরণ দিচ্ছিলেন, এবং যেই কি বলে বেনজিরের বিরুদ্ধে রিপোর্ট করলে আমরা যদি খুন হয়ে যেতাম তাহলে সরকারকে আমাদের আশ্রয় দিত কিনা, মানে কথাটা এরকম ছিল। সব শেষ হচ্ছে নোয়াবের একটা অনুষ্ঠানে, এবং এর আগের কথাটা তো আপনি শুনেছেন যে সেই অনুষ্ঠানে বক্তব্যটা আমি শুনেছি, ভিডিওটা দেখেছি আমি, জি, এবং আমি ওইটা দেখে হতভম্ব হয়ে গেছি। হতভম্ব হয়ে গেছে আমি একজন সম্পাদকের কাছ থেকে, ওনার মতো একজন সম্পাদকের কাছ থেকে এই ধরনের কথা শুনতে আসলে আমি প্রস্তুত ছিলাম না মানসিকভাবে। আমি নিজেও তো কিছুটা সাংবাদিকতা করি। উনি পারেননি উনি যেভাবে বলেন, আমরা জানতাম, আমরা সাহস পাইনি, আমার কাছে এটা পছন্দ হয় নাই। ডেইলি স্টারকে সরকারের বিরোধিতা করছে না, এতটাই বিরোধিতা করছে যে সরকার প্রধান স্বয়ং বলতেছে যে এই পত্রিকাটা আমি পড়ি না। কতটা বিরক্ত হইলে পরে উনি বলতে পারেন, একটা প্রাইম মিনিস্টারের কাছে এই ধরনের বক্তব্য আশা করি না। ওইটাও আমার কাছে খুব আপত্তিকর বক্তব্য মনে হয়েছে। প্রাইম মিনিস্টার তো সবার প্রাইম মিনিস্টার, উনি কেন বলবেন যে ওই পত্রিকা আমি পড়ি না, ওই দুটো পত্রিকা আমি পড়ি না? তারপর উনি বলেছেন, মানে চূড়ান্ত বিরক্ত। তো এই চূড়ান্ত বিরক্ত প্রাইম মিনিস্টারকে কে করেছে? এই পত্রিকাগুলি করেছে। তো প্রাইম মিনিস্টারকে চূড়ান্ত বিরক্ত করে এই পত্রিকাগুলো যদি ভয় না পায়, তাহলে বেনজিরের কারণে ভয় পাইছে, ভয় পেয়ে উনি লেখে নাই। এইটা আবার বেনজির মানে ধরা খাওয়ার পরে তখন সে বলতেছে, বললে সে কি আশা করেন? উনি কি আমাদের কাছ থেকে সমবেদনা আশা করেন? না, এখানে ওনার প্রতি আমার কোনো সমবেদনা নাই, ওনার প্রতি আমার করুণা আছে যে এই ধরনের লোক আমাদের অনুকরণীয় সম্পাদক হইতে যাচ্ছেন। আমি ওনাকে করুণা করছি, এটা হয় না। ওনার তো একটা এস্টাবলিশ, এত বড় একটা পত্রিকার সম্পাদক উনি, যাকে নাকি প্রাইম মিনিস্টার ঘৃণা করেও কিছু করতে পারে না, তাই না? আর উনি এগুলো হাস্যকর কথাবার্তা। বয়স হয়েছে হয়তো ওনার, আমি জানি না, বয়সের অনেক কিছু হয়, কিন্তু আমি এটাই ভাবে আমি এটাকে আমি মানি না, আমি এটা পছন্দ করছি না। সাংবাদিক হিসেবে আমি খুবই
হতবাক হয়ে গেছে এবং আমি আহত বোধ করছি, অপমানিত বোধ করেছি। এটা হয় না। বেনজির বিরুদ্ধে আমরা অনেক কথা বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে আমার তো কোনো চাল চলা কিছুই নাই ভাই, আমিও বলছি অনেক কথা, আমি এই টকশোতে আমি বলছি, আমি যেটা ভালো মনে করছি বলছি। হ্যাঁ, আমার বিপদ হইতে পারে, এখন হইতে পারে, এখন হইতে পারে না, বেনজির নাইতে কি হয়েছে তাও হইতে পারে, কিন্তু বলার জন্য হইতে পারে, কিন্তু হয় নাই তো এখনো পর্যন্ত। না আমি বলছি যে হবে, হতে পারে এই ভয়ে আমি বলবো না। রাইট রাইট, এটা তো হয় না ভাই, রাইট রাইট, তা তো না, এটা তো হয় না, এটা তো হয় না, হইতেও পারে না হইতে পারে, এটা ব্যাপার না কোনো। আমি যতটুকু বলা প্রয়োজন মনে করি আমি বলি, উনি বলতে পারেন না সেটা আবার স্বীকার করেন আবার অন রেকর্ড। ওরে বাবা, এইগুলি ভাই খুবই মানে মেরুদণ্ডহীনতার পরিচয় উনি দিয়েছেন বলে আমি মনে করি। যাদেরকে কিছু কিছু মানুষরা যাদেরকে দেখতে আমাদের দূর থেকে বড় মনে হয়, আসলে তারা বড় নয়। এটা আমার এই 58-59 বছরের উপলব্ধি। এখন না তার বয়স হয়েছে, মাসুদ কামাল ভাই বলছেন, আমি এটা বিস্তৃত করতে চাই না। 17 বছর আগে 2007 সালে তার বয়স তো 17 বছর কম ছিল। জি, তখন তিনি কি করেছিলেন? দাদা এটা আমি বুঝেছি, কিন্তু দাদা এটা ঠিক। ধরেন এখন মাসুদ কামাল ভাই যেভাবে করে বলছেন, কিন্তু পাশাপাশি সম্মিলিতভাবে গণমাধ্যমের সাহসটাকেও কিছু কৃতিত্ব দিবেন কিনা আপনি? অবশ্যই কিছু দেবো না কেন, জি অবশ্যই দেব। কিন্তু সময়ের সন্ধিক্ষণে জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে অনেক ক্ষেত্রে গণমাধ্যম কিন্তু পিছিয়ে ছিল, এটা আপনাকে স্বীকার করতে হবে। এই কারণে আপনি খেয়াল করে দেখবেন, এই যে পদ্মা সেতু নিয়ে যত সংবাদ, এই গুরুত্বপূর্ণ সম্পাদকের পত্রিকায় যে সমস্ত সংবাদ প্রকাশিত হয়েছে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের পর্যন্ত ইঙ্গিত করে এবং নানান ধরনের বক্তব্য উপস্থাপন করেছে, তখন তো তাদের কাছে কিন্তু এটা ভয় মনে হয়নি। এই ক্ষেত্রে কেন ভয় মনে হচ্ছে? তার মানে যারা বড় দেখা যায় তারা আসলে বড় নয়। জনাব বেনজির আহমেদ কিন্তু একটা টেলিভিশনের মালিকানা নিয়েছিলেন, জানেন তো, গ্রিন টিভি। সেটা নিয়েছিলেন কেন এখন বোঝা যাচ্ছে, যে মিডিয়া থাকলে হয়তোবা এগুলো কাভার আপ করা যাবে, কিন্তু উপরওয়ালার বিচার তো আলাদা। সেটা হয়তোবা কোনো সিস্টেমের মধ্যে হোক, উপরওয়ালাকে রয়েছে। সরকারের সমালোচনা মানেই সরকারের শত্রুতা নয়। সব মিডিয়া কিন্তু সব সরকারের শত্রু না। দুই একটা মিডিয়া আছে, যেটা আমার কামাল ভাই বললেন, দাদাও বললেন, হ্যাঁ মানে ইচ্ছাকৃতভাবে নিউজ করা কিন্তু জার্নালিস্টের কাজ নয়। কারণ যে ফ্যাক্ট ফাইন্ডিং করা, আপনার ইনভেস্টিগেটিভ রিপোর্ট ট্রুটা দিতে হবে, সেটা দিলে দেশ উপকৃত হবে, সরকার, জনগণ সবাই। ধন্যবাদ আপনারা যারা মিডিয়াতে আছেন, এরকম করে গেলেই তো দেশ উপকৃত হবে। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।